আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। চট্টগ্রামে খন্দকার পাড়ার পরে বা রাউজানেও ঘটল গুলি ছোঁড়ার ঘটনা। উপজেলার বাগওয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক দল ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গুলিবিদ্ধ। বুধবার রাতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে গুলি চালায়। এতে আবদুল্লাহ সুমন সহ কয়েকজন গুরুতর আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের বুকে গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এর আগে বিকেলে চট্টগ্রাম ৮ আসনে বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলির খন্দকারপাড়া বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে সন্ত্রাসীদের গুলিতে সারোয়ার বাবলা নামে একজন নিহত হন। এ সময় আহত এরশাদুল্লাহ সহ অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এমপি প্রার্থী এরশাদুল্লাহ সহ গুলিবিদ্ধদের সর্বশেষ অবস্থা কেমন জানাবেন? এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। যে সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, গতকাল সারাদিনই ছিল চট্টগ্রাম আসলে উত্তপ্তর মধ্যে দিয়ে পার হইতে। বিকাল ৫টার সময় বিএনপির ৮ আসনের এমপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ যখন আসলে গণসংযোগ করছিলেন, ঠিক সেই সময়ই আসলে ৪টা মোটরসাইকেলে করে ৮ জন তারা কিন্তু এসে বিশেষ করে সারোয়ার বাবলার উপরে তারা কিন্তু গুলিবর্ষণ শুরু করে। এই সময় এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হন। এরশাদুল্লাহ সাথে সাথে তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে তিনি কিন্তু আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ডাক্তাররা। তবে সারোয়ার বাবলা কিন্তু নিহত হয়েছিলেন। এর আগেও কিন্তু সারোয়ার বাবলাকে কিন্তু আসলে বেশ কয়েকবার মারার চেষ্টা করেছিল। সেখান থেকে তিনি আসলে কোনো না কোনোভাবে বেঁচে গিয়েছিলেন, কিন্তু গতকাল তিনি কিন্তু আসলে গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে সরাসরি দুইজনে বুকে পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করে এবং তিনি কিন্তু ঘটনাস্থলেই মারা যান। এরপরে আসলে রাত ৯টার দিকে রাউজানের 11 নং এগন পাড়া এলাকায় আসলে ৭ই সংহতি বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটা প্রস্তুতি প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম শেষ করে যখন ফিরছিলেন বাসায়, সেখানে কিন্তু অতর্কিতভাবে কিছু দুর্বৃত্তরা কিন্তু গুলি চালিয়েছেন তাদের উপরে এবং সেই গুলিতে সুমন, যিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু আসলে এখনো শঙ্কামুক্ত নয় বলে ডাক্তাররা জানিয়েছেন এবং একই সাথে সেখানে 5 জন গুলিবিদ্ধ হয়েছেন। 4 জন এই মুহূর্তে কিন্তু হাসপাতালে ভর্তি আছেন এবং একজন কিন্তু প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে তিনি বাড়ি চলে গেছেন। আমরা একটু কথা বলবো একজন গুলিবিদ্ধের সাথে, তিনি কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন আমরা একটু ওনার কাছে জানতে চাইবো। আসলে আপনি কালকে কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন আমাদেরকে যদি একটু বলেন। আমি একটু বিয়ে বাড়িতে গেছিলাম, আমার বাগিনা এরা সন্ত্রাসীরা ধরে নিয়ে গেছে, গ্যাস গ্রুপের সন্ত্রাস টুটুল জনি মনির আরো অনেক ছিল এখানে, এরা 10-12 জন। তো বাইরে যখন ধরে নিয়ে গেছে, আমরা গেছি বাইরে নিয়ে আসার জন্য, মানে চলে যাই, হঠাৎ করে আমাদেরকে গুলি করছে। এরা ধরুম গুলি করে দিচ্ছে 4-5টা। এরা কয়জন ছিল কিংবা তাদেরকে চিনেন কিনা? এরা আমরা সবাই চিনি, সবাই আমাদের পাড়ার। এরা প্রায় 10-15-20 জন ছিল, বহিরাগত ছিল এখানে। আপনি গুলি কয়টা খাইছেন? আমি গুলি এদের কাছে 4-5টা দেখছি। আর এরা নেশা করে, মদ খায়, গাঁজা খায়, বাবা খায়, রাত্রে হলে চুরি ডাকাতি, গরু চুরি, মরি চুরি, সবকিছু এরা। শুনছিলেন একজন গুলিবিদ্ধের বক্তব্য, তিনি যেটা জানালো আসলে ওদেরকে 4-5 জন লোক এসে কিন্তু আসলে হামলা করে। এর পরপরই তাদেরকে প্রথমে রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সুমন নামে যিনি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হয়েছেন, তার অবস্থা কিন্তু 50-50 বলে জানিয়েছেন ডাক্তাররা, যেহেতু 72 ঘন্টা পার না হলে কোনো কিছু বলা যাবে না। তবে এই মুহূর্তে কিন্তু তাদেরকে যে ক্যাজুয়ালিটি 2 ইউনিটে রাখা হয়েছে, সেখানে কিন্তু পুলিশ পাড়ায় রাখা হয়েছে এবং এলাকার কথা যদি বলা হয়, আসলে রাউজান সবসময় কিন্তু আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করে, সেইভাবেই কিন্তু এখনও কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য। অন্যদিকে আসলে যেই এলাকাটিতে এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন, সেই এলাকাটিতেও কিন্তু পুলিশ পরিদর্শন করেছেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছেন, কে বা কারা আসলে এই এরশাদুল্লাহকে আসলে গুলিবিদ্ধ করেছে সেই বিষয়টি তারা বের করার চেষ্টা করছেন। আপাতত এই ছিল আমার কাছে গুলিবিদ্ধ নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।
চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থীর গণসংযোগে সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে এর নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বিবৃতিতে সরকার জানিয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে এরশাদুল্লাহ এই মামলার মূল লক্ষ্য ছিলেন না। একটি বিচ্ছিন্ন গুলিতে তিনি আহত হয়েছেন। সরকার তার দ্রুত আরোগ্য কামনা করছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। মনোনয়ন বঞ্চিত নেতাদের ভবিষ্যতে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, ক্ষমতায় গেলে দলীয় এবং স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় রাখা হবে। এরপরও কেউ বিশৃঙ্খলা করলে তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন দলের নীতি নির্ধারকরা। রুদ্র রফিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে ৩০০ আসনের ২৩৬টিতে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তালিকায় নাম নেই অনেক হেভিওয়েট ও ত্যাগী নেতাদের। এদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির মনোনয়ন না পাওয়া নিয়ে চলছে সরব আলোচনা। তবে দলের নীতি নির্ধারকরা বলছেন, হেভিওয়েটদের মধ্যে কেউ কেউ নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন। ত্যাগী নেতা বলে যাদেরকে ইঙ্গিত করা হয় তাদের মধ্যে কয়েকজন নির্বাচনে চাননি, যেমন নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভি, তারা মনোনয়ন চাননি, তারা নির্বাচন করতে আগ্রহী না। বিএনপির প্রাথমিক তালিকা থেকে আলোচিতদের মধ্যে আরও বাদ পড়েছেন আওয়ামী সরকারের দায়ের করা প্রায় ৫০০ মামলার আসামি দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম, সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। তালিকায় নাম না থাকা নেতারা ত্যাগী হলেও এলাকায় তাদের জনপ্রিয়তা যাচাই করা হয়েছে। চূড়ান্তভাবে যারা টিকিট বঞ্চিত হবেন তাদের দল আলাদাভাবে মূল্যায়ন করবে বলে জানান দলের নীতি নির্ধারকরা। যারা মনোনয়ন বঞ্চিত তাদের মূল্যায়নের জন্য আমরা এটা চিন্তা ভাবনা করছি। রাজনীতিতে কম্পিটিশন থাকবেই, তো আমি আশা করব যারা বিএনপিকে ভালোবাসেন, দলকে ভালোবাসেন, তারা দলের প্রতি অনুগত থেকে তাদের কর্মকাণ্ড চালাবেন, যাতে করে ভবিষ্যতে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারি। এ ব্যাপারে তারা যেন সচেতন থাকেন। স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলছেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 16 বছরের যে আকাঙ্ক্ষা, 16 বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামটা বিশৃঙ্খলা করে নষ্ট করে দিচ্ছে না। এরা কোনো কালেই ঠিকভাবে আন্দোলন সংগ্রামের ছিল না, সেই জন্য এটা করছে। শৃঙ্খলা যদি না মানে তো ওই কর্মীদের আমার লাভটা কী হবে? শৃঙ্খলা তো মানতে হবে। দলের সর্বোচ্চ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সে তার বাইরে যাওয়ার তো কারো ক্ষমতা নেই। দলের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষে কাজ করে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান দলের শীর্ষ নেতাদের। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপক্ষ আজও তাদের বক্তব্য উপস্থাপন করবেন। এর আগে গতকাল আপিল শুনানির ৮ম দিনে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে আনুষ্ঠানিকভাবে শুনানি শেষ করে বিএনপি। এর মধ্য দিয়ে শেষ হয় আপিলকারী সব পক্ষের শুনানি। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল করেন বিএনপির মহাসচিব ও জামায়াতের সেক্রেটারি জেনারেল সহ ৮ জন। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়, যা ২০১১ সালে বাতিল করে আপিল বিভাগ। হঠাৎ করেই অস্থির দেশের পেঁয়াজের বাজার। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের তথ্য অনুযায়ী ১ মাসের ব্যবধানে দাম বেড়েছে প্রায় ৫২%। তবে গত ৫-৬ দিনের ব্যবধানে ৩৫ থেকে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। আমদানিকারকদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। সরকার আমদানির অনুমতি দিলে ২ দিনের মাথায় দাম অর্ধেকে নেমে যাবে বলে দাবি তাদের। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে। এই মুহূর্তে আমদানির অনুমতি দিলে দেশীয় কৃষকদের ক্ষতি হবে। যা পেঁয়াজ আমদানি হচ্ছে কৃষকের হাত থেকে, পাবনা, ফরিদপুর, রাজশাহী, মানিকগঞ্জ, কৃষকের কাছ থেকে আসতেছে। কোন স্টক পার্টির হাতে পেঁয়াজ নেই, কৃষকের হাতে পেঁয়াজ শর্ট থাকার কারণে বাজার বেড়ে যেতেছে। গত সপ্তাহে এটা আমরা ৭০ টাকা করে পেয়েছিলাম আর কি প্রতি কেজি। এখন এসে দেখলাম যে ১১০ টাকা করে কেজি।
এখন দোকানদার বলতেছে যে আপনার আমদানি কমে গেছে, এই জন্য দাম বেড়ে গেছে। আসল বিষয় তো আর আমরা জানি না, কিন্তু আমাদের জন্য অবশ্যই এটা কষ্টকর। হঠাৎ করে যে পেঁয়াজের দাম বাড়িয়ে গেছে কিভাবে আমরা নিজেরাও কল্পনা করতে পারি না। হঠাৎ করে রাতে বাড়িয়ে গেছে, কি করবো আমরা? আমরা তো বলতে পারছি না সিন্ডিকেট এগো না কারা সিন্ডিকেট করছে তো আমরা জানি না। দর্শক, রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী আলওয়ান খান, তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। আলওয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেখানে বলছে দেশে পর্যাপ্ত পেঁয়াজ আছে, সেখানে এত দাম বাড়লো কেন? ব্যবসায়ীরা কি বলছেন আর ক্রেতাদের প্রতিক্রিয়া কেমন, জানাবেন? সিনথিয়া, যেমনটা বলছিলেন, পেঁয়াজের দাম কিন্তু আমরা বিভিন্ন বাজার কারণ বাজারে কিন্তু বর্তমানে আমরা আছি, সেখানে কিন্তু দেখেছি যে বেশি দামে হচ্ছে পেঁয়াজ বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যেখানে পেঁয়াজ বিক্রি হয়েছে 65 থেকে 70 টাকার মধ্যে, কিন্তু এই সপ্তাহে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে, এই সপ্তাহে বলতে আজকে এবং গতকালকে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকার মধ্যে। আমরা কারণ বাজার বিভিন্ন দোকান এবং হচ্ছে খুচরা দোকান এবং পাইকারি বাজারে কিন্তু ঘুরে ঘুরে দেখলাম যে পেঁয়াজ বাড়ার পিছনে কারণ কি থাকতে পারে। আমরা কথা বলেছি বিভিন্ন খুচরা দোকানিদের সাথে, তারা বলছে যে পাইকারি বাজার থেকে তারা অধিক মূল্যে কিন্তু পেঁয়াজ কিনছে, যার ফলেই কিন্তু তারা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। এবং একই অভিযোগ কিন্তু আমরা পাইকারি বাজারে যখন আসলাম, একই অভিযোগ কিন্তু পাইকারি বাজার থেকেও করা হয়েছে, তারা আড়তদার থেকে বেশি দামে পেঁয়াজ কিনছে, যার ফলেই কিন্তু বর্তমানে তারা বেশি দামে পেঁয়াজ বিক্রি করছে। এদিকে পাইকারি বাজারের যারা আড়তদার যারা, তারা কিন্তু বলছে যে পেঁয়াজের মৌসুম শেষ হয়ে যাওয়ার কারণেই কিন্তু পেঁয়াজের একটা সংকট দেখা দিয়েছে দেশে, যার কারণে পেঁয়াজ তারা পাচ্ছে না। যেখানে তারা এক গাড়ি কিংবা 2 গাড়ি পেঁয়াজে তারা আনতো, সেখানে কিন্তু তারা পেঁয়াজ পাচ্ছে 15 থেকে 20 বস্তা, কেউ পাচ্ছে আরও কম, যার কারণে কিন্তু এই সংকটের কারণে কিন্তু তারা পেঁয়াজ ব্যবসায়ীদের কাছে কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ তারা সরবরাহ করতে পারছে না। ফলে কিছুটা সংকটের কারণে কিন্তু এই পেঁয়াজ দাম বাড়ার একটা কারণ হতে পারে। তবে তারা একই সাথে আরও একটি দাবি করছে যে সরকার যদি বর্তমানে পেঁয়াজের যে সংকট নিরসনের যদি ইম্পোর্ট পারমিট অথবা যে বিষয়টা আর কি, যে অনুমোদনের যে আমদানির যে অনুমোদন, সেই অনুমোদন যদি দেওয়া হতো, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দাম অর্ধেক কমে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং হচ্ছে কমেও যেতে পারে, এমনটাই তারা বলেছে। এই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু সরকার বলেছে যে এই মুহূর্তে যদি আমদানির অনুমতি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু দেশীয় যারা কৃষক যারা হচ্ছে পেঁয়াজ উৎপাদন করে, তারা কিন্তু পেঁয়াজের যে পরবর্তীতে মার্কেট, সে মার্কেটে কিন্তু একটা সংকটে পড়বে, হুমকির মুখে পড়বে। এই মুহূর্তে আসলে দেশীয় ক্রেতা যারা উৎপাদক কৃষকদেরকে হুমকির মুখে ফেলে দিতে কিন্তু সরকার চাচ্ছে না। পাশাপাশি আমরা দেখেছি বাজারে ঘুরে ঘুরে ক্রেতারা কিন্তু হচ্ছে এই পেঁয়াজ বাড়ার কারণেই, দাম বাড়ার কারণেই কিন্তু ক্রেতারা কিন্তু সংরক্ষণের আশায় কিন্তু অধিক পেঁয়াজ কিনছে, যার কারণে বাজারে ভিড় করছে। এই বিষয়টার কারণে কিন্তু এদিকে ব্যবসায়ীরা হয়তো কিছুটা দামটা ঊর্ধ্বমুখী রেখেছে, বেশি দামে কিন্তু বিক্রি করছে। একটা বিষয় হয়তো তারা সুযোগ তারা নিচ্ছে। সিনথিয়া, এই ছিল কারণ বাজার থেকে পেঁয়াজ দাম বাড়ার কারণ এবং ভোক্তাদের প্রতিক্রিয়ার সর্বশেষ। ধন্যবাদ। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউসের স্ট্রং রুমে ঘটেছে এক অভূতপূর্ব চুরির ঘটনা। অগ্নিকাণ্ডের পর সুযোগ নিয়ে দুর্ধর্ষ চক্রটি ভল্টের তালা ভেঙে লুট করে 7টি অস্ত্র। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি জিডি করেছে বিমান কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। গত 17 অক্টোবর দুপুরে ভয়াবহ আগুন লাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। টানা 17 ঘন্টার আগুনে পুড়ে যায় আমদানি করা বিপুল পণ্য। তবে অক্ষত ছিল আমদানি হাউসের স্ট্রং রুম। বাণিজ্যিক নথি ও অস্ত্রের এই ভোল্ট বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সিলগালা করা হয়েছিল। এমন কড়া নিরাপত্তার মধ্যেও রুমটির তালা ভেঙে চুরি করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আনা 7টি অস্ত্র। গত 28 অক্টোবর সকালে ঘটনাটি জানাজানি হয়। এরপর আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সংস্থার 5 সাক্ষীর উপস্থিতিতে 29 অক্টোবর স্ট্রং রুমে থাকা পণ্যগুলোর তালিকা করে পুলিশের সত্যতা পায়।
চুরির এক সপ্তাহ পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ব্যাখ্যা পাঠায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগুনে স্ট্রং রুম অক্ষত থাকলেও নিরাপত্তা ঝুঁকির কারণে মালামাল অন্যত্র সরিয়ে নেয়ার অনুরোধ জানানো হয়েছিল কাস্টমস কর্তৃপক্ষকে, তবে তারা আমলে নেয়নি বলে অভিযোগ বিমান কর্তৃপক্ষের। আপনি ইন্টারভিউ নিতে হলে হবে হচ্ছে গিয়ে আমাদের এমডি স্যারের কাছ থেকে, কিন্তু স্যার এখন যে বিদেশি ডেলিগেট আসছে, আর যেহেতু বিষয়টা তদন্তাধীন, উনি এটার উপরে এখন কোনো মন্তব্য করবেন না। এ বিষয়ে কাস্টমসের কেউ কথা বলতে রাজি হননি ক্যামেরার সামনে। এর আগেও 55 কেজি সোনা চুরি হয় কাস্টমসের ভোল্ট থেকে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। জনবল সংকটে তলানিতে ঠেকেছে লালমনিরহাটের আদিতমারির 50 শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। 2.5 লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র সরকারি ভরসাস্থলটিতে কাগজে কলমে ডাক্তার 3 জন, তবে মিলছে 2 জনকে। প্রতিদিনই শত শত রোগী সেবা নিতে এসে পড়ছেন ভোগান্তিতে। লালমনিরহাট প্রতিনিধি তন্ময় আহমেদ নয়নের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। 50 শয্যা বিশিষ্ট লালমনিরহাটের আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন বহির্বিভাগে প্রায় 400 এবং আন্তঃবিভাগে প্রায় 50 জন রোগী আসেন সেবা নিতে। বিশাল সংখ্যার এই রোগীদের ইনডোর ও আউটডোর সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ বরাদ্দ রেখেছে 2 জন ডাক্তার। আমার সকাল ডিউটিতে আমার গাইনি ওয়ার্ডও সামলাইতে হয়, আমার আউটডোরের এনসি পেশেন্টগুলোও দেখতে হয়। আমাদের টেকনোলজিস্ট নাই, বেসিক আমার ক্রিয়েটিনিন হচ্ছে না, বিলিরুবিন হচ্ছে না। কোটি টাকার অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামাদি পড়েই রয়েছে। আল্ট্রাসনোগ্রাম মেশিন রুমে ঝুলছে তালা। এক্সরে মেশিনটিও সাজিয়ে রাখা হয়েছে টেকনিশিয়ানের অভাবে। অভিজ্ঞ ডাক্তার না থাকায় ব্যবহার হচ্ছে না কিছুই, জানালেন হাসপাতালের কর্তৃপক্ষ। ওরা হচ্ছে লিখে দেয়, এখানে কোনো ওষুধও তো পাওয়া যাচ্ছে না। 7 দিনের মধ্যে একদিনও সম্ভবত খোলা থাকে, তাছাড়া আমি এটা খোলা দেখি না। বন্ধ থাকলে তো চিকিৎসা সেবা পাওয়া সম্ভব না। এদিকে 48তম বিসিএস এর পর নিয়োগ হলে সমস্যার সমাধান হবে বলে আশা ব্যক্ত করলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার। আশা করা যাচ্ছে আমাদের সামনে বিসিএস 48তম বিসিএস থেকে নিয়োগ খুব হয়তো 2-1 মাসের মধ্যে নিয়োগ হয়ে যাবে। কি তো ডাক্তার নতুন নিয়োগ করে আশা করা যায় যে সংকট চলছে এটা কেটে যাবে আশা করি। আধুনিক সরঞ্জামে হাসপাতাল বোঝাইয়ের পাশাপাশি ডাক্তার ও সুচিকিৎসার ব্যবস্থাও করবে প্রশাসন, এমন দাবি সংশ্লিষ্টদের। লামিয়া তানজিল মাহমুদ, RTV। বিকল হয়ে পড়ে আছে দিনাজপুরের হাকিমপুরে সরকারি উদ্যোগে স্থাপিত সহস্রাধিক টিউবওয়েল। কোনো স্থানে ঘটেছে চুরির ঘটনাও। এসব বিষয়ে অজানা উপজেলা প্রশাসনের, তবে মেরামতের জন্য কেউ সহযোগিতা চাইলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আবরার মাহি। হাকিমপুর উপজেলার 3টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সরকারি উদ্যোগে কোটি টাকা ব্যয় স্থাপন করা হয় 2000-এরও বেশি টিউবওয়েল। এগুলোর অধিকাংশই এখন বিকল। উপজেলা জনস্বাস্থ্য দপ্তরে বারবার অভিযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয় ও পথচারীদের। টিউবওয়েলটা ছিল সরকারি টিউবওয়েল, আমাদের মুক্তবের এখানে উজু টুজু করার জন্য ছাত্ররা লেখাপড়া করতো। এই টিউবওয়েলটা নাই, চুরি হয়ে গেছে। টিউবওয়েলটা এখানে ছিল, আমরা কাপড় চোপড় ধুতাম বা পানি টানি খাতাম। হঠাৎ করে টিউবওয়েলটা চুরি হয়ে গেছে, আমাদেরও কষ্ট হয়ে গেছে। নষ্ট টিউবওয়েল মেরামতের জন্য আবেদন করা হলে প্রশাসন ব্যবস্থা নেবে বলে জানান এই কর্মকর্তা। চুরির যে বিষয়টা সেটা হলো যে আমরা যখন টিউবওয়েলগুলো বসিয়ে দিচ্ছি সেগুলো কিন্তু আমরা একটা প্রোটেকশন দিয়ে দিই, এবং যারা নেয় তাদেরও একটা দায়িত্ব থাকে। আর যেগুলো নষ্ট হয়েছে সেগুলো তো কমিউনিটি লেভেলে মেরামত করার কথা। তারপরে যদি মেরামত করতে না পারে বা আমাদের কাছে এসে যদি তারা বলে যে মেরামত করে দেওয়ার জন্য, আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে মেরামত করার ব্যবস্থা নেব। টিউবওয়েলগুলো মেরামত এবং চুরি ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ চান হাকিমপুরবাসী। আবরার মাহি, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।